আমি ডক্টর অভিজিৎ পাল, উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর ছাত্রদের ভৌত বিজ্ঞান বিষয়ে সমতলে আলোর প্রতিসরণ পড়াব। তোমরা আলোর প্রতিফলন এর আগে পড়েছ। আলোকরশ্মি যখন একটা মাধ্যম থেকে গিয়ে দুই মাধ্যমে বিভেদ তলে এসে আপতিত হয়, ধরো এটা হচ্ছে এ মাধ্যম আর এটা হচ্ছে বি মাধ্যম, দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয় আলোকরশ্মি, তখন আলোকরশ্মির কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন, যেটা তোমরা আগে পড়েছ। আর কিছু অংশ এই দুই মাধ্যমে বিভেদ তলে শোষিত হয়, আর অধিকাংশ দ্বিতীয় মাধ্যমে দিক পরিবর্তন করে নির্গত হয়। এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলা হয়। যদি আমরা স্বচ্ছ কাঁচ বা স্বচ্ছ মাধ্যম দিই দ্বিতীয় মাধ্যমটা, তাহলে আলোর অধিকাংশ রশ্মি প্রতিসৃত হবে। কিন্তু আমরা যদি এখানে পারদ প্রলেপ বা রূপার প্রলেপ দিয়ে দিই, তাহলে প্রতিসরণটা বন্ধ হয়ে গিয়ে প্রতিফলন হবে এবং শোষণটা চলবে। এ মাধ্যমের কোনো একটা বিন্দু এ থেকে আলোকরশ্মি আপতিত হয়ে ও বিন্দুতে পৌঁছেছে এবং দুই মাধ্যমের বিভেদ তলের ওপর আপতিত হয়েছে। এটা হচ্ছে এন ও এন ড্যাশ, দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব। এ ও এন কোণ, এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আপতন কোণ। এ ও এন, এটা হচ্ছে আই, আপতন কোণ। বি ও এন ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। বি ও এন ড্যাশ, এটা আর, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। আলোকরশ্মি কোন একটা বিন্দু থেকে আপতিত হয়ে যখন দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, তখন তার দিক পরিবর্তন হয়ে আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে নির্গত হচ্ছে। এই যে আলোকের প্রতিসরণ, এই প্রতিসরণের দুটো সূত্র আছে। প্রথম সূত্রটি, সূত্রগুলো তোমরা বইতে পেয়ে যাবে। প্রথম সূত্রটি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের ওপর অঙ্কিত অবিলম্ব, তারা একই সমতলে, অর্থাৎ এই বোর্ডের সমতলটায় আছে, একই সমতলে আছে। এটা যে 1 নম্বর সূত্র, বইতে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর সূত্রটিকে বলা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র, এই সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র। সেই সূত্রের ক্ষেত্রে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন আর এর অনুপাত ধ্রুবক। অর্থাৎ আমরা যদি অনেকগুলো আপতন কোণ এবং অনেকগুলো প্রতিসরণ কোণ নিই, সাইন আই 1 বাই সাইন আর 1, সাইন আই 1 বাই সাইন আর 1, সাইন আই 2 বাই সাইন আর 2, এরকম করে যদি অনেকগুলো আপতন কোণ প্রতিসরণ কোণ নিই, তাদের অনুপাতটাও সেই ধ্রুবক হয়। এই ধ্রুবককে, এটা হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি। মিউ অক্ষরটি প্রতিসরাঙ্ক নির্দেশ করে। এ মাধ্যম থেকে আলোকরশ্মি বি মাধ্যমে পৌঁছালে তখন এ মিউটিকে বলা হয় যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোকরশ্মি যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে। এই প্রতিসরাঙ্কের মান আলোকরশ্মির বর্ণ এবং দুই মাধ্যমের ওপর নির্ভর করছে। প্রতিসরাঙ্কের মান, আলোকরশ্মি যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে যায়, তখন এই ধ্রুবকটা হবে বি মিউ এ, এটা ইকুয়াল টু, তখন এই কোণটা আর হবে, এই কোণটা যখন আপতন কোণ হবে, এই কোণটা প্রতিসরণ কোণ হবে, তখন সেটা সাইন আর বাই সাইন আই। তখন এই আর কোণটা হচ্ছে আপতন কোণ
আই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ মিউ বি ইকুয়াল টু 1/b মিউ এ। এই ঘটনাটি সম্ভব হচ্ছে আলোকরশ্মির পথ প্রত্যাবর্তনশীল বলে। অর্থাৎ এখান থেকে আলোকরশ্মি এখানে পড়ে এই বিন্দুতে পৌঁছালে এই বিন্দু থেকে আলোকরশ্মি যদি আবার এখানে পড়ে তো এখানে অবশ্যই পৌঁছায়। এই কারণটা হচ্ছে আলোকরশ্মির পথ প্রত্যাবর্তনশীল। আলোকরশ্মির পথ প্রত্যাবর্তনশীল। আলোকরশ্মির পথ প্রত্যাবর্তনশীল। যদি এদের মধ্যে প্রথম মাধ্যমটি শূন্য মাধ্যম হয় তবে এই সাইন আই বাই সাইন আর এর অনুপাতটিকে বলা হচ্ছে মাধ্যমের পরম প্রতিসরণ। প্রথম মাধ্যম শূন্য মাধ্যম অর্থাৎ আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে এসে যদি কোনো মাধ্যমে অপর কোনো মাধ্যমে এসে আপতিত হয় তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটিকে বলা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণ। এটা যদি বি মাধ্যম হয় পরম প্রতিসরণ হচ্ছে মিউ বি, এটা হচ্ছে পরম প্রতিসরণ। এইবার প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের একটা সম্পর্ক আছে। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্কটি ডাইরেক্ট। যেমন যদি এ মাধ্যমে আলোর গতিবেগ ভি এ হয়, এ মাধ্যমে আলোর গতিবেগ ভি এ, বি মাধ্যমে আলোর গতিবেগ ভি বি হয় তবে এ মিউ বি এটা ইকুয়াল টু ভি এ বাই ভি বি, ভি এ বাই ভি বি, এটা ডাইরেক্ট রিলেশন। যদি কোনো মাধ্যম শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সি ধরি আমরা, তবে প্রথম মাধ্যমটি শূন্য মাধ্যম, অর্থাৎ শূন্য মাধ্যম থেকে যদি বি মাধ্যমে আলোক রশ্মি আসে মিউ বি, সেটা হচ্ছে সি বাই ভি বি। ভি এ বাই ভিবি ছিল, ভি এটা হচ্ছে সি আর ভিবিটা ভিবি থেকে গেল। যদি অপর এক কোনো মাধ্যম সি মাধ্যমে আসে তখন এটা হবে সি বাই ভিসি। ভিসিটা হচ্ছে সি মাধ্যমে আলোর গতিবেগ, এই সি আর এই সি এক নয়, এটা হচ্ছে আলোর গতিবেগ আর এটা হচ্ছে মাধ্যমের নাম সি মাধ্যম। তাহলে সি মাধ্যমে গতিবেগটা হচ্ছে ভিসি। এগুলো হচ্ছে সব মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। সেক্ষেত্রে আমরা যদি এরকম করি যে এ বি মিউ সি ভি বি বাই ভি সি, এটাকে সি বাই ভি সি বাই সি বাই ভি বি লেখা যায়। সিটা হচ্ছে আলোর গতিবেগ। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পাচ্ছি, সি বাই ভি সিটা হচ্ছে মিউ সি আর এটা হচ্ছে মিউ বি, এটা হচ্ছে মিউ বি। অর্থাৎ বি মিউ সি সেটা ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি। বি মিউ সি এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটো পরম প্রতিসরাঙ্কের ব্যস্তান্তর। যেমন আলোকরশ্মি
সাপেক্ষে আলোকরশ্মির সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ গ্লাস এটা হচ্ছে 1.5। আলোকরশ্মির সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.33। এইরকম। সেক্ষেত্রে আমরা দেখব যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেটা আলোর সাপেক্ষে ঘন মাধ্যম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম সেটা আলোর সাপেক্ষে লঘু মাধ্যম। আলোকরশ্মি যদি বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে এলো, তাহলে জলের বায়ুর প্রতিসরাঙ্ক মিউ এয়ার কে আমরা 1 ধরি। মিউ এয়ার সেটা হচ্ছে 1। তাহলে যদি বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আসে তখন বায়ু মাধ্যমটা লঘু মাধ্যম, জল মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। যদি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসে তাহলে বায়ু মাধ্যমটা লঘু মাধ্যম, কাঁচ মাধ্যমটা ঘন মাধ্যম। কিন্তু যদি জল থেকে কাঁচে আসে, অর্থাৎ এই প্রতিসরাঙ্ক 1.33, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, এটা হচ্ছে জল, এটা হচ্ছে কাঁচ, তখন জলটা হয়ে যাবে লঘু মাধ্যম, কাঁচটা হচ্ছে ঘন মাধ্যম। অনেক তেল তারা জলের চেয়ে হালকা, কিন্তু আলোর সাপেক্ষে, যেমন তারপিন তেল, তার প্রতিসরাঙ্ক 1.33 মোল। তাহলে তারপিন তেল জলের থেকে ভারী আর ঘন, আলোর সাপেক্ষে সেটা হচ্ছে ঘন মাধ্যম। আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তখন আলোকরশ্মি অবিলম্বের দিকে ফিরে আসে, অবিলম্বের দিকে চলে আসে। অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ I ইজ গ্রেটার দেন R। এটার কারণটা হচ্ছে যে এই মাধ্যমে আলোর গতিবেগ বেশি, এই মাধ্যমে আলোর গতিবেগ কম। ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম, অবিলম্বের দিকে সরে আসছে I গ্রেটার দেন R। এখানে ম্যাথমেটিক্যালি দেখানো যায় যে সাইন I বাই সাইন R এটা ইকুয়াল টু VA বাই VB। ভি এটা লঘু মাধ্যমে, VBটা হচ্ছে ঘন মাধ্যমে, তাহলে এটা গ্রেটার দেন 1। সাইন I বাই সাইন R গ্রেটার দেন 1, অর্থাৎ সাইন I ইজ গ্রেটার দেন সাইন R, অর্থাৎ I গ্রেটার দেন R। লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি, ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম। আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে আপতিত হয়, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে তোমার কাঁচ থেকে জলে আসছে, তখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে আপতিত হলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার ফলে প্রতিসরণ কোণটা বড় হয়, আপতন কোণটা ছোট হয়। এক্ষেত্রে I ইজ লেস দেন R। প্রতিসরণ কোণটা বড়, আপতন কোণটা ছোট। আলোকরশ্মি এখান থেকে আমরা চ্যুতি বের করতে পারি। কিরকম চ্যুতি? এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। আলোকরশ্মি অরিজিনালি কোন দিকে যাচ্ছিল? এদিকে যাচ্ছিল, কিন্তু সে ঘুরে চলে আসছে কোন দিকে? এই দিকে। ফলে তার এতটা চ্যুতি হয়েছে। এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ, ডেল্টা। এটা হচ্ছে ডেল্টা। এক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু এইটা I, তার মানে গোটাটা I, এইটুকু R, তাহলে এইটা হচ্ছে I মাইনাস R। এটা হচ্ছে চ্যুতি কোণ। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে তখন অবিলম্ব থেকে দূরে চলে যাবে। সেক্ষেত্রে আলোকরশ্মির পথটা ছিল এইটা। তাহলে এটা যদি I হয়, এই গোটাটা যদি R হয়, তাহলে এইটুকু হচ্ছে ডেল্টা। ডেল্টাটা হচ্ছে কত? গোটাটা R, এইটুকু I, তাহলে এটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে R মাইনাস I। এটা আলোকরশ্মির চ্যুতি। দুটো ক্ষেত্রে দু রকমের চ্যুতি আমরা দেখতে পাচ্ছি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম এবং লঘু মাধ্যম থেকে ঘন।
যেমন ধরো কাঁচের প্রতিসরাঙ্ক আগে বলেছিলাম 1.5, এটা হচ্ছে নিউ গ্লাস। তার মানে কি, নিউ গ্লাস এর মানে হচ্ছে আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে এসে আপতিত হয় তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা হচ্ছে 1.5। তুমি বায়ু মাধ্যম বলতে পারো, সাধারণত শূন্য মাধ্যম বলা উচিত। শূন্য মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে এসে আপতিত হচ্ছে তখন প্রতিসরাঙ্ক 1.5। আমরা বায়ু মাধ্যম শূন্য মাধ্যমটাকে প্রায় একই ধরি, তো 1.5 মানে হচ্ছে সাইন আই বাই সাইন আর এর অনুপাতটা হচ্ছে 1.5। যদি আলোকরশ্মি জল থেকে ওয়াটার নিউ গ্লাস বায়ুতে জল থেকে বায়ুতে কাঁচে যায়, তখন আমরা আগে ক্যালকুলেট করে দেখিয়েছি এইটা ইকুয়াল টু নিউ গ্লাস বাই নিউ ওয়াটার উল্টো। সেক্ষেত্রে নিউ গ্লাস হচ্ছে 1.5 আর নিউ ওয়াটার হচ্ছে 1.33। তাহলে এটা ক্যালকুলেট করলে যা হবে এটা হচ্ছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরণ। এগুলো সব আপেক্ষিক প্রতিসরাঙ্ক। জলের সাপেক্ষে কাঁচের ক্যালকুলেট করে দেখো এটা কত হবে। কাঁচের সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে কীরকম হচ্ছে এটা দেখা। সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি যখন যায়, সমান্তরাল কাঁচফলক এর মধ্য দিয়ে আলোকরশ্মি যখন যাচ্ছে তখন ধরো এটা হচ্ছে কাঁচফলক, এখানে কোনো একটা জায়গায় একটা আলোকরশ্মি আপতিত করেছে। তাহলে এই কোণটা হচ্ছে I1, এটা হচ্ছে বায়ু মাধ্যম এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, আবার এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে গ্লাস। এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে গ্লাস, আবার এটা হচ্ছে এয়ার। এখানে আপতিত হলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তাহলে অবিলম্ব দিকে চলে আসছে। এই কোণটা হচ্ছে R1 ধরলাম, এটা হচ্ছে R1। এখানে যখন পড়ছে তখন এখানে আরেকটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এই কোণটা হচ্ছে R2, এই কোণটা হচ্ছে R2 আর এই কোণটা হচ্ছে I2। আমাদের ক্যালকুলেট করে দেখাতে হবে আলোকরশ্মি যাচ্ছিল এইদিকে, এই দিকটায় যাচ্ছিল, তাহলে সেই পাশের দিকে এতটা সরে গেল, এখান থেকে এইটুকু, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে টি। এই যে এখান থেকে এতটা সরে গেল, আমাদের দেখাতে হবে যে আলোকরশ্মিটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। এইটা কীভাবে দেখা? বি বিন্দুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, বি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে এয়ার মিউ গ্লাস এটা ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। বুঝছো? এয়ার নিউ গ্লাস সাইন I1 বাই সাইন R1। সি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা পাচ্ছি গ্লাস মিউ এয়ার এটা ইকুয়াল টু
সাইন R2/sin, তখন এক্ষেত্রে এইটা হচ্ছে আপতন কোণ, এইটা প্রতিসরণ কোণ। সাইন R2/sin I2, যেহেতু আলোকরশ্মির পথ প্রত্যাবর্তনশীল, অর্থাৎ এখান থেকে গিয়ে এই পথে গিয়ে এইখানে যদি পৌঁছায়, আবার এখান থেকে যদি স্টার্ট করে এখানে পড়ে, তাহলে ও ঠিক এই বিন্দুতে ফিরে আসে। এটা হচ্ছে আলোকরশ্মির পথ প্রত্যাবর্তনশীল। সেক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম যে এয়ার মিউ গ্লাস এটা ইকুয়াল টু 1/গ্লাস মিউ এয়ার, ঠিক উল্টো। এটা যদি আমরা বসিয়ে দিই এক্ষেত্রে, তাহলে সাইন I1/sin R1 এটা ইকুয়াল টু 1/sin R2/sin I2, sin I2, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে sin I2/sin R2, উল্টে যাচ্ছে এটা। এবার যেহেতু এটা সমান্তরাল, এই অবিলম্ব আর এই অবিলম্ব দুটো হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে ভেদক, তাহলে R1 কোণ, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, R1 এবং R2 তারা পরস্পর সমান। R1 ইকুয়াল টু R2, যেহেতু এই অবিলম্ব আর এই অবিলম্ব সমান্তরাল, কারণ এই তলটা আর এই তলটা এরা দুটো সমান্তরাল, সমান্তরাল হলে এই অবিলম্ব আর এই অবিলম্ব তারা পরস্পর সমান্তরাল, ফলে R1 ইকুয়াল টু R2। R1 ইকুয়াল টু R2 যদি এখানে আমরা বসিয়ে দিই, R1 ইকুয়াল টু R2, তাহলে সাইন I1/sin R1 এটা ইকুয়াল টু সাইন I2/sin R2-র জায়গায় আমরা R1 বসাবো, R1, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, কেটে গেলে সাইন I1 ইকুয়াল টু সাইন I2, তার মানে I1 ইকুয়াল টু I2, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই দুটো কোণ যদি সমান হয় আর এই অবিলম্বগুলো যদি সমান্তরাল হয়, তখন এই রশ্মিটা এখান থেকে রশ্মিটা আর এই রশ্মিটা পরস্পর সমান্তরাল হয়। তাহলে দুটো রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, তখন তাদের চ্যুতিটা শূন্য হয়, চ্যুতি হচ্ছে শূন্য। সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মি নির্গত হলে তার চ্যুতিটা শূন্য হয়, অর্থাৎ এরা হচ্ছে সমান্তরাল। শুধুমাত্র কি হয়, শুধুমাত্র হয় আলোকরশ্মির পার্শ্ব সরণ, পাশের দিকে সরণ। এই পাশের দিকে সরণের মানটা, সেটা তোমাদের এখনো বিষয়ের মধ্যে পাঠ্যক্রমের মধ্যে নেই, এই মানটা নির্ভর করে এই কাঁচের প্রতিসরাঙ্কের ওপর আর এই কাঁচের যে কাঁচফলকটা আছে তার থিকনেসের ওপর, আপতন কোণের ওপর নির্ভর। এই তিনটে জিনিসের ওপর নির্ভর করে এই পার্শ্ব সরণের মানটা, সিটি। এই যে পার্শ্ব সরণ, সিটিটা হচ্ছে পার্শ্ব সরণ, সিটি পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণের মানটা I1 মিউ আর থিকনেস টি, এই থিকনেসটা হচ্ছে টি, টি এর উপর নির্ভর করে। আলোকের সমস্ত পরীক্ষা, সমস্ত থিওরি, সব কিছুর মধ্যে ডিরেকশন কিন্তু আলোকরশ্মির চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে, আলোকরশ্মির চিহ্ন দিতে হবে, চিহ্ন না দিলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে জিনিসটা। আজকে এই পর্যন্ত থাকলো, এর পরের দিন প্রিজম করাবো আর লেন্স করাবো।